ধন্যবাদ আপনাকে। তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জামাত। তারেক রহমানকে ভয় দেখানোর জন্য ওই ককটেল টকটেল মারতেছে কিনা 300 ফিটে। দেখেন 300 ফিট বলেন আর 600 ফিট বলেন আর হাদি বলেন আর বাকি বাদির পোলাদের কথাই বলেন, বর্তমানে বর্তমানে মৌলবাদীরা আওয়ামী লীগকে হটানোর পরে মনে করতেছে যে এখন বিএনপিকে, আওয়ামী লীগকে যদি হটাইতে পারে তো বিএনপি তো তাদের দাঁতের বুদ্ধির কাছে কিছুই না। তো তারা বিভিন্ন, কখনো হাদিকে মারবে, কখনো আমার ভাবির পোলা কালাপাড়াকে মেরে ফেলবে, প্রয়োজনে ইউনুসকে মেরে ফেলবে, বুইরা খাটাসটাকে মেরে ফেলবে, কারণ এদের পক্ষে সবই সম্ভব। আপনি দেখলেন, আপনি যেটা বললেন, আপনি অত্যন্ত পোলাইটলি বললেন যে দিনে দিনে জামাতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসলে স্পষ্টই পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, এরা প্রথমেই বলেছে যে মির্জা আব্বাস মারছে, তারপরে বলেছে বিএনপির কাজ, তারপরে বলেছে র করেছে, তারপরে বলেছে ভারত করেছে, নেটো আর হলো আপনার আইডিএফ মানে ইসরায়েলের মোসাদকে আনাই কেবল বাদ রাখছিল, অথবা আরেকটা কাজ করতে পারতো, শেষ মুহূর্তে জিনের কথা বলতে পারতো। তাই তারা ওই পর্যন্তই ঠেকে গেছে। তো যেহেতু মানে কোনো কিছু ঘটার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এটা সাইফুল বাতেন টিটু করেছে, এটা ইন্দ্রাণী করেছে, এটা ফরিদ করেছে, এই কাজটা আগেই তারা বলে ফেলে, তার মানেই তো বোঝা যায় এটা সন্দেহজনক। আমরা কিন্তু প্রথমেই বলি নাই জামাত করেছে। জামাত যখন এইভাবে বিভিন্ন জনকে দোষ দিয়েছিল তখন আমরা সন্দেহ করি, এখন আমরা সন্দেহ করি। আমরা কিন্তু জামাতের মতো বলি না যে এটা র করেছে, এটা আইএসআই করেছে, আমরা এখনো বলি নাই, কিন্তু আমরা বলছি আমরা সন্দেহ করি। আর তারা ডিক্লেয়ার দিয়ে দিছে, কারণ জামাতের উপরে সূরা বগি ঠগি নাজিল হয়, আমাদের উপরে তো নাজিল হয় না, আমরা স্ট্রেট বলতে পারি না। তো আমার মনে হয় এতক্ষণে যা কিছুই ঘটতেছে বাংলাদেশে, ইউনুসকে দিয়ে পালিশ করে তারেক রহমানকে, আর জামাত এদিকে তাকে ওই যে ঝিকে মেরে বউকে, মনে করেন যে বউকে শাসন করা, এই বিএনপি কে এই কাজটাই করতেছে। কখনো হাদিকে মারবে, এরপরে দেখবেন আরো কত কিছু করবে সুন্দর সুন্দর। সমস্তই জামাতি পরিকল্পনায় চলতেছে, যেটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি নিজে বলেছিলেন। আমরা এটা আগেও আলোচনা করেছি আপনার সাথে লাইভে, যে তারেক রহমানের কন্যা কি বলেছে, যে এটা ইউনুস জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার। আসলে উনি তো সাহস করে বলতে পারেন নাই যে এটা জামাতেরই সরকার। আসলে জামাতেরই যেহেতু সরকার, তারা কখনো আগারটাও খাবে, কখনো গোড়ারটাও খাবে, কখনো নিজেরাই মরে যাবে, কখনো অন্যকে মারবে, মানে তারা যেভাবেই মারুক তারা ফায়দা হাসিল করবে। বিএনপি কে ভয় দেখানোর জন্য না, আমাদের জানার ভাষায় বলে তরাশি বানানোর জন্য, তরাশি দেখানোর জন্য এই কাজটা করতে, এটা জানবো লোক বুঝতে পারছে। যেহেতু একটি আমরা মানি না মানি একটি বড় দলের তিনি বড় নেতা, তো তিনি আসলে অবশ্যই প্রভাব পড়বে। সে প্রভাব দুই দিকেই পড়তে পারে। একটা হচ্ছে দেশের সন্ত্রাস বেড়ে যেতে পারে, সেটা দুই দিক থেকে। একটা হলো জামাতি সন্ত্রাস বেড়ে যাবে তার বিরুদ্ধে, আর বিএনপির তারেক রহমান আসার পরে নিজেদের মনে করবে ক্ষমতায় তো কালকেই চলে যেতেছি, কালকেই তো আমাদের ভাইয়া প্রধানমন্ত্রী, তাই আমরা এখন যা ইচ্ছা তাই করবো। সেটাই বলতেছি, এরপরে তারা মনে করো ভাইয়া যেহেতু দেশে এসে গেছে, তাহলে আমরা তো ছেয়া করে এখন ক্ষমতায় চলে গেছি। তখন এরা নিজেরা আত্মকলহে লিপ্ত হবে। এখন যখন এরা নিজেদের পেশি শক্তি এবং বিভিন্ন শক্তি প্রদর্শন করবে, তখন জামাতও বসে থাকবে না, শিবির বসে থাকবে না। যেমন আপনি যেটা বললেন, যেদিকে আমিও যাচ্ছিলাম, ক্যাম্পাস গুলো কিন্তু সহজে শিবির ছাড়তে চাইবে না। তখন শিবিরের সাথে, মানে তাদের আপন মায়ের পেটের খালাতো ভাইয়ের সাথে শিবিরের সাথে ছাত্র দলের ভয়াবহ ক্ল্যাশ হবে, ভয়াবহ। সেটা আমার ধারণা আপনি অনুমান করতে পারতেছেন। এবং এখানে কে জিতবে কে হারবে এটা $1 মিলিয়ন কোশ্চেন। আর তারেক রহমান আসার পরে যে কাজটা সবচেয়ে বেশি বিপজ্জনক, এটা জামাত নিজেদের জন্য থ্রেট হিসেবে নিবে। যেখানে আপনি সম্ভবত বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, বা আরো দুই একজন বলেছে, কে আগে কে পরে বলছে আই ডোন্ট নো, কেউ বলেছেন যে তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জামাত। এই সময়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে এদিকে কিন্তু বিএনপি অবশ্যই বড় দল, ছাত্র দল অবশ্যই বড় দল, কিন্তু ক্যাম্পাস কিন্তু আপনার ভাষায় না, শুধু এটা সত্য যে ক্যাম্পাস গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো, ডাবির মতো জায়গায় তারা এগুলো দখল করে রেখেছে। সুতরাং তাদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। যখন সাপুরের লড়াই, বিষয়টা হবে অনেকটা সাপুরের লড়াই। এই একদিকে বিএনপি অন্তর্কলহে লিপ্তে হবে, আরেকদিকে বিএনপি জামাতের সাথে সংঘর্ষে লিপ্তে হবে। দেশটা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। নির্বাচন হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এখনো। যদি কেউ মনে করে ইলেকশন তো হবেই, না হবে সিলেকশন, কিন্তু সেই সিলেকশনের রেজাল্ট কি হবে আমরা জানি না। এমন কি কে কোথায় কি, আপনি জানেন যে আজকে অলরেডি মাহমুদুর রহমান মান্না ভাইকে বিএনপিরা ছাড় দিয়েছিল, সেটা কিন্তু রিট করে মামলা করে একেবারে কাচুদ লিঙ্গন করে দিচ্ছে মান্না ভাই। কিন্তু আমি জানতাম মান্না ভাইকে তারা ছাড় দিবে,
আমি মান্না ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্তকে বলেছিলাম 3 মাস আগেই যে মান্না ভাইকে বিএনপিরা একটা আসন দিবে, কোনো সন্দেহ নাই। কারণ দিন শেষে দিবে, কারণ মান্না ভাইকে এই জন্য দিবে, বিএনপি তার যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে তাকে এমপি বানিয়ে নিয়ে তাদের সংসদকে, যদি হয় আর কি, তাদের সংসদকে একটু 2-4 জন ভালো লোক তো রাখতে হবে। কারণ সব হিরো আলম মার্কা, সব হাদি মার্কার লোক তো এবার সংসদে যাবে, যদি নির্বাচন হয় সব তো এরাই যাবে। তো 2-4 জন এরকম বিএনপি নেওয়ার চেষ্টা করে। অলরেডি আমার জানা মতে 7-8টা আসনে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়ে গেছে। যেমন কি জমিয়তে উলামা ইসলাম নাকি কি জানি, ইসলামের তো দেশে অভাব নাই। আমরা জানি ইসলামে একটাই, কিন্তু বাংলাদেশে আবার পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম বাংলাদেশে। মানে জহুরুল ইসলাম, টিটু ইসলাম, ইন্দ্রা ইসলাম, ফরিদ ইসলাম, মানে ইসলামের অভাব নাই বাংলাদেশে। তো ওই এক ইসলামের জন্য 8টা আসন দিয়ে দিয়েছে। এমনকি এইখানে রুমিন ফারহানের সংসদের আসন কোরবানি দিয়ে দিছে, আপনারা হয়তো জানেন। তো এরকম কোরবানি দিতে থাকবে বিএনপি। কিন্তু দিন শেষে যে ঘটনাটা ঘটবে আমার মতে, যে বাংলাদেশের জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসতেছে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে ওই যে দীপু দাসকে মারার পরে, দীপু চন্দ্র দাসকে মারার পরে বিশ্ব ব্যবস্থা কিন্তু, এই বিশ্ব কিন্তু বাংলাদেশকে এখন ভালো চোখে দেখতেছে না, ভারত আর ভালো চোখে দেখতেছে না। যে কোনো সময় তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে যা আমরা অনুমানই করতে পারতেছি না। ওই যে চিকেন নেক করতেছে না আমাদের এই বুইরা খারাস থেকে শুরু করে সব হাদির লোকজন, এমনকি রিটায়ার্ড পার্সন আর্মির, তারপরে হুজুরেরা মুজুরেরা সবাই মিলে চিকেন নেক খাই বলে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশের বুকটা আমার চিন্তা করে দেয়, এই চিন্তিত আমি অস্থির আছি। আবার এইদিকে দেখবেন আপনি প্যানিক ভট্ট বলেন বা জামাতের যে প্রোপাগান্ডা টিম আছে, তারা কিন্তু অলরেডি ছড়িয়ে দিয়েছে যে তারেক রহমান ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসে ক্ষমতা নিতে আসতেছে। এই কথা কিন্তু তারা রটিয়ে দিয়েছে, এটা আপনারা অবগত আছে। তো এই যে তাদের ত্রিমুখী সংঘর্ষ হবে এখানে, আর চতুর্মুখী, আওয়ামী লীগ তো বসে থাকবে না, আওয়ামী লীগও মাঠে থাকবে। আওয়ামী লীগ তো, ওরা মনে করতেছে যে আওয়ামী লীগ তো মাঠে নাই। আমরা ওরকম 16 বছর দেখছি বিএনপি মাঠে নাই, জামাত কোচিং সেন্টার ছাড়া কোথাও নাই। কিন্তু আমরা কি দেখলাম 5ই আগস্ট? ঠিক এরকম কোনো কিছু ঘটে যেতে পারে। মানে আসলে প্রেডিকশন করা বাংলাদেশ নিয়ে সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কারণ বাংলাদেশ কোন অর্থনৈতিক নিয়ম মানতেছে না, কোন রাজনৈতিক নিয়ম মানতেছে না, কোন কূটনীতি মানতেছে না। আপনি দেখেন বুইরা খাড়াইশ নোবেল লরিয়েট একজন প্রফেসর, সে বলে আর একটা দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি থ্রেট করে। বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের উকিল আজকে নাকি কালকে বলছে, আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, আমি দেখেছিলাম, নামটা ভুলে গেছি এখন। সে সরাসরি বলে দিয়েছে যে হিন্দুরা হলো বাংলাদেশের শত্রু। একটা মানুষ, সুপ্রিম কোর্টের একটা উকিল যখন এইভাবে কথা বলে, সে আবার ক্লিন শেপ দেখলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা হইলে একটা কথা ছিল। তো এই বিষয়গুলো আপনি একেবারে ছেলে খেলা মনে করেন যে এইখানে ত্রিমুখী চতুর্মুখী এই হামলা মামলা মারামারি কাটাকাটি হবে। কারণ এই দেশে কোন থিয়েটার তো দূরের কথা, মানে বাংলাদেশে কোর্টটাই আলাদা, এখন থিয়েটার মেয়েটা চাইতেছে না। এই দেশ এখন পুরোই ওয়াজ কালচার ছাড়া, ওয়াজ ছাড়া আর কোনো কিছু মঞ্চায়ন হবে না আপাতত। তো এই মুহূর্তে এই দেশে যে কাজটা বললেন যে ককটেল হামলা করলো এবং একজন মারা গেল, এটা কিন্তু একটা সিমটম। কারণ ছোট ছোট বিপদ মানে কি জানেন, আপদ মানে কি সামনে বড় বিপদ। কে বলতো ককটেল পড়ছে, কয়েকদিন পরে গ্রেনেড ছুটতে পারে, চানাচুরের মতো বাদামের মতো গ্রেনেড ছুড়ে দিতে পারে, অস্বাভাবিক কিছু না। যে কোনো সময় এটা ঘটে যেতে পারে এবং ঘটবে। আমি আবারও বলি, তারেক রহমানের কপাল আর বেনজির ভুট্টোর কপাল এক হয়ে যেতে পারে। এই ব্যাপার আমি বারবার এই জন্য বলতে চাই, আপনার সৈয়দ আশরাফ সাহেব, আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে কথাটা, এটা বারবার এই জন্য আমার মনে পড়ে। এবং আমার কেন যেন মনে হয় ডক্টর হুমায়ুন আজাদ আর সৈয়দ আশরাফ সাহেব বাংলাদেশে ভবিষ্যৎ দেখতে পারতেছিলেন। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এমন একদিন আসবে যখন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা। এটা বিশ্বাস করেন, আমিও বিশ্বাস। আমি কিন্তু ডক্টর হুমায়ুন আজাদের একজন ব্লাইন্ড সাপোর্টার, মানে একসময় ছিলাম মানে এখন না, কিন্তু এখন তো ব্লাইন্ড হই না কারোর প্রতি, সাপোর্টার থাকি, ব্লাইন্ড হই না। তখন বয়স কম ছিল, ব্লাইন্ড ছিলাম, তাই বলছি। তো তার আমি একনিষ্ঠ ভক্ত বলতে পারেন। সেই ব্যক্তিটি যখন এটা বলে, আমি মনে করেছিলাম স্যার এটা কি বলে, এটা কি করে সম্ভব। আরেকটা কথার আপনিও হয়তো সম্ভবত সেই সমালোচকদের পাশে ছিলেন। ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলছিল পাকিস্তান